নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কর্মফল। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। কর্মফল। আজ সতীশের মাসি সুকুমারী এবং মেসমশাই শশধরবাবু আসিয়াছেন। সতীশের মা বিধুমুখী ব্যস্ত সমস্ত ভাবে তাহাদের অভ্যর্থনায় নিযুক্ত। এসো দিদি, বসো। আজ কোনো পুণ্যে রায়মশাইয়ের দেখা পাওয়া গেল। দিদি না আসলে তোমার আর দেখা পাবার জো নেই। শশধর, এতেই বুঝবে তোমার দিদির শাসন কি রকম করা। দিন রাত্রি চোখে চোখে রাখেন। সুকুমারী, তাই বটে। এমন রত্ন ঘরে রেখেও নিশ্চিন্ত মনে ঘুমানো যায় না। বিধুমুখী, নাক ডাকার শব্দে। সুকুমারী, সতীশ, ছিছি, তুই একই কাপড় পরেছিস? তুই কি এরকম ধুতি পরে স্কুলে যাস নাকি? বিধু, ওকে যে ফ্রকটা কিনে দিয়েছিলাম সে কি হলো? বিধুমুখী, সেও কোনকালে ছিঁড়ে ফেলেছে। সুকুমারী, তা তো ছিঁড়বেই। ছেলে মানুষের গায়ে এক কাপড় কতদিন টেকে? তাই বলে কি আর নতুন ফ্রক তৈরি করাতে নেই? তোদের ঘরে সকলই অনাসৃষ্টি। বিধুমুখী, জানোই তো দিদি, তিনি ছেলের গায়ে সভ্য কাপড় দেখলেই আগুন হয়ে ওঠেন। আমি যদি না থাকতেম তো তিনি বোধহয় ছেলেকে দোলাই গায়ে দিয়ে কোমরে ঘুনসি পরিয়ে স্কুলে পাঠাতেন। মা গো, এমন সৃষ্টি ছাড়া পছন্দ কারোর দেখিনি। সুকুমারী, মিছে না। এক বই ছেলে নয়, একে একটু সাজাতে গোছাতে ইচ্ছা করে না? এমন বাপও দেখিনি। সতীশ, পরশু রবিবার আছে, তুই আমাদের বাড়ি যাস। আমি তোর জন্য এক স্যুট কাপড় ড্যামেজের ওখান থেকে আনিয়ে রাখবো। আহা, ছেলে মানুষের কি শখ হয় না? সতীশ, এক স্যুটে আমার কি হবে মাসিমা? ভাদুরী সাহেবের ছেলে আমার সঙ্গে একসঙ্গে পড়ে। সে আমাকে তাদের বাড়িতে পিং পং খেলায় নিমন্ত্রণ করেছে। আমার তো সেই রকম বাইরে যাবার মখমলের কাপড় নেই। শশধর, তেমন জায়গায় নিমন্ত্রণে না যাওয়াই ভালো সতীশ। সুকুমারী, আচ্ছা আচ্ছা, তোমার আর বক্তৃতা দিতে হবে না। ওর যখন তোমার মতো বয়স হবে তখন। শশধর, তখন ওকে বক্তৃতা দেবার জন্য লোক হবে। বৃদ্ধ মেশোর পরামর্শ শোনার অবসর হবে না। সুকুমারী, আচ্ছা মশাই, বক্তৃতা করবার জন্য অন্য লোক যদি তোমার ভাগ্যে না জুটত তবে তোমাদের কি দশা হতো বলো দেখি? শশধর, সে কথা বলে লাভ কি? যে অযথা কল্পনা করাই ভালো। সতীশ, নেপথ্যের দিকে চাহিয়া, না না, এখানে আনতে হবে না, আমি যাচ্ছি। সুকুমারী, সতীশ ব্যস্ত হয়ে পালালো কেন বিধু? বিধুমুখী থালায় করে তার জলখাবার আনছিল কিনা, ছেলের তাই তোমাদের সামনে লজ্জা। সুকুমারী, আহা, বেচারার লজ্জা হতে পারে। ও সতীশ, শোন শোন, তোর মেসমশাই তোকে পেলেটির বাড়ি থেকে আইসক্রিম খাইয়ে আনবেন, তুই ওর সঙ্গে যা। ওগো, যাও না, ছেলে মানুষকে একটু। সতীশ, মাসিমা, সেখানে কি কাপড় পরে যাব? বিধুমুখী, কেন, তোর তো চাপকান আছে। সতীশ, সে বিশ্রী। সুকুমারী, আর যাই হোক বিধু, তোর ছেলে ভাগ্যে পৈতৃক পছন্দটা পায়নি, তাই রক্ষা। বাস্তবিক চাপকান দেখলেই খানসামা কিংবা যাত্রা দলের ছেলে মনে পড়ে। এমন অসভ্য কাপড় আর নেই। শশধর, এই কথাগুলো সুকুমারী চুপি চুপি বলতে হবে। কেন, ভয় করতে হবে কাকে? মন মতো নিজের পছন্দ মতো ছেলেকে সাজ করাবেন, আর আমরা কথা কইতেও পারবো না? শশধর, সর্বনাশ, কথা বন্ধ করতে আমি বলি নে, কিন্তু সতীশের সামনে এই সমস্ত আলোচনা। সুকুমারী, আচ্ছা বেশ বেশ, তুমি ওকে পেলেটির ওখানে নিয়ে যাও। সতীশ, না মাসিমা, আমি সেখানে চাপকান পরে যেতে পারবো না।
সুকুমারী, এই যে মন্মথবাবু আসছেন, এখনই সতীশকে নিয়ে বকাবকি করে ওকে অস্থির করে তুলবে। ছেলে মানুষ, বাপের বকুনির চোটে ওর একদণ্ড শান্তি নেই। আয় সতীশ, তুই আমার সঙ্গে আয়, আমরা পালাই। সুকুমারীর প্রস্থান, মন্মথর প্রবেশ। বিধু, সতীশ ঘড়ি ঘড়ি করে কয়দিন আমায় অস্থির করে তুলেছিল। দিদি তাকে একটা রূপোর ঘড়ি দিয়েছেন। আমি আগে থাকতে বলে রাখলেম, তুমি আবার শুনলে রাগ করবে। বিধুমুখীর প্রস্থান, মন্মথ, আগে থাকতে বলে রাখলেও রাগ করব। শশধর, সেই ঘড়িটি তোমাকে নিয়ে যেতে হবে। শশধর, তুমি তো আচ্ছা লোক, নিয়ে তো গেলেম, শেষকালে বাড়ি গিয়ে জবাবদিহি করবে কে? মন্মথ, না শশধর, ঠাট্টা নয়, আমি এসব ভালোবাসি নে। শশধর, ভালোবাসো না, কিন্তু সহ্য করতে হয়। সংসারে এ কেবল তোমার একলারই পক্ষে বিধান নয়। মন্মথ, আমার নিজের সম্বন্ধে হলে আমি নিঃশব্দে সহ্য করতেম, কিন্তু ছেলেকে আমি মাটি করতে পারি না। যে ছেলে চাবা মাত্রই পায়, চাবার পূর্বেই যার অভাব মোচন হতে থাকে, সে নিতান্ত দুর্ভাগা। ইচ্ছা দমন করতে না শিখে কেউ কোনো কালে সুখী হতে পারে না। বঞ্চিত হয়ে ধৈর্য রক্ষা করার যে বিদ্যা, আমি তাই ছেলেকে দিতে চাই। ঘড়ির চেন জোগাতে চাই নে। শশধর, সে তো ভালো কথা, কিন্তু তোমার ইচ্ছে মাত্রেই তো সংসারের সমস্ত বাধা তখনই ধূলিসাৎ হবে না। সকলেরই যদি তোমার মতো সদ্বুদ্ধি থাকতো, তাহলে তো কথাই ছিল না। তা যখন নেই, তখন সাধু সংকল্পেও গায়ের জোরে চালানো যায় না। ধৈর্য চাই। স্ত্রীলোকের ইচ্ছা একেবারে উল্টো মুখে চলবার চেষ্টা করলে অনেক বিপদে পড়বে। তার চেয়ে পাশ কাটিয়ে একটু ঘুরে গেলে সুবিধা মতো ফল পাওয়া যায়। বাতাস যখন উল্টো বয়, জাহাজের পাল তখন আর করে রাখতে হয়, নইলে চলা অসম্ভব। মন্মথ, তাই বুঝি তুমি গৃহিণীর সকল কথাতেই সায় দিয়ে যাও? ভীরু। শশধর, তোমার মতো অসম সাহস আমার নেই। যার ঘরকন্যার অধীনে 24 ঘন্টা বাস করতে হয়, তাকে ভয় না করব তো কাকে করব? নিজের স্ত্রীর সঙ্গে বীরত্ব করে লাভ কি? আঘাত করলেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট। তার চেয়ে তর্কের বেলায় গৃহিণীর মতকে সম্পূর্ণ অকাট্য বলে স্বীকার করে কাজের বেলায় নিজের মত চালানোই সৎ পরামর্শ। গোয়ার তুমি করতে গেলেই মুশকিল বাধে। মন্মথ, জীবন যদি সুদীর্ঘ হতো, তবে ধীরে সুস্থে তোমার মতো চলা যেত। পরমায়ু যে অল্প। শশধর, সেই জন্যই তো ভাই, বিবেচনা করে চলতে হয়। সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙিয়ে পথ সংকল্প করতে চায়, বিলম্ব তারই অদৃষ্টে আছে। কিন্তু তোমাকে এই সকল কথা বলা বৃথা। প্রতিদিনই তো ঠেকছ, তবু যখন শিক্ষা পাচ্ছ না, তখন আমার উপদেশে ফল নেই। তুমি এমনিভাবে চলতে চাও যেন তোমার স্ত্রী বলে একটা শক্তির অস্তিত্ব নেই, অথচ তিনি যে আছেন সেই সম্বন্ধে তোমার লেশ মাত্র সন্দেহ থাকবার কোনো কারণ দেখিনি। দাম্পত্য কলহে চৈব বহারম্ভে লঘুক্রিয়া, শাস্ত্রে এইরূপ লেখে, কিন্তু দাম্পত্যই বিশেষ ইহার ব্যতিক্রম ঘটে। অভিজ্ঞ ব্যক্তিরা তাহা অস্বীকার করেন না। মন্মথবাবুর সহিত তাহার স্ত্রীর মধ্যে মধ্যে যে বাদ প্রতিবাদ ঘটিয়া থাকে, তাহা নিশ্চয়ই কলহ। তবু তাহার আরম্ভ বহু নহে, তাহার ক্রিয়াও লঘু নহে। ঠিক অজাযুদ্ধের সঙ্গে তাহার তুলনা করা চলে না। কয়েকটি দৃষ্টান্ত দ্বারা একথার প্রমাণ হইবে। মন্মথবাবু কহিলেন, তোমার ছেলেটিক যে বিলেতি পোশাক পরাতে আরম্ভ করেছ, সেই আমার পছন্দ নয়। বিধু কহিলেন,
পছন্দ বুঝি একা তোমারই আছে? আজকাল তো সকলেই ছেলেদের ইংরেজি কাপড় ধরিয়েছে। মনমতো হাসিয়া কহিলেন, সকলের মতেই যদি চলবে তবে সকলকে ছেড়ে একমাত্র আমাকেই বিবাহ করলে কেন? বিধু, তুমি যদি কেবল নিজের মতেই চলবে তবে একা না থেকে আমায় বা তোমার বিবাহ করবার কি দরকার ছিল? মনমতো, নিজের মতো চলবার জন্য যে অন্য লোকের দরকার হয়। বিধু, নিজের বোঝা বহবার জন্য ধোবার দরকার হয় গাধাকে, কিন্তু আমি তো আর। মনমতো জিভ কাটিয়া, আরে রাম রাম, তুমি আমার সংসার মরুভূমির আরব ঘোড়া, কিন্তু সে প্রাণী বৃত্তান্তের তর্ক এখন থাক। তোমার ছেলেটিকে সাহেব করে তুলো না। বিধু, কেন করব না? তাকে কি চাষা করব? এই বলিয়া বিধু ঘর থেকে বাহির হইয়া গেলেন। বিধুর বিধবা যা পাশের ঘরে বসিয়া দীর্ঘশ্বাস ফেলিয়া মনে করিলেন, স্বামী স্ত্রীতে বিরলে প্রেমালাপ হইয়া গেল। মনমথো, ও কি ও, তোমার ছেলেটিকে কি মাখিয়েছ? বিধু, মূর্ছা যেও না, ভয়ানক কিছু নয়, একটুখানি এসেন্স মাত্র, তাও বিলাতি নয়, তোমাদের সাধের দিশি। মনমথো, আমি তোমাকে বারবার বলেছি, ছেলেদের তুমি এই সমস্ত শৌখিন জিনিস অভ্যাস করাতে পারবে না। বিধু, আচ্ছা, যদি তোমার আরাম বোধ হয় তো কাল হইতে কেরোসিন এবং কাস্টার্ড অয়েল মাখাবো। মনমতো, সেও বাজে খরচ হবে। যেটা না হলেও চলে সেটা না অভ্যাস করাই ভালো। কেরোসিন কাস্টার্ড অয়েল গায়ে মাথায় মাখা আমার মতে অনাবশ্যক। বিধু, তোমার মতে আবশ্যক জিনিস কটা আছে তা তো জানি না, গোড়াতেই আমাকে বোধহয় বাদ দিয়ে বসতে হয়। মনমতো, তোমাকে বাদ দিলে যে বাদ প্রতিবাদ একেবারেই বন্ধ হবে। এতকালের দৈনিক অভ্যাস হঠাৎ ছাড়লে এ বয়সে হয়তো সহ্য হবে না। যাই হোক, এ কথা আমি তোমাকে আগে হতে বলে রাখছি, ছেলেটিকে তুমি সাহেব করবো বা নবাব করো, বা সাহেবই নবাবের খিচুড়ি পাকাও, তার খরচ আমি জোগাবো না। আমার মৃত্যুর পরে সে যা পাবে তাতে তার শখের খরচ কুলাবে না। বিধু, সে আমি জানি, তোমার টাকার উপরে ভরসা রাখলে ছেলেকে কোপনি পরানো অভ্যাস করাতাম। বিধুর এই অবজ্ঞা বাক্যে মর্মাহত হইয়াও মনমতো ক্ষণকালের মধ্যে সামলাইয়া রইলেন। কহিলেন, আমি তা জানি, তোমার ভগ্নিপতি শশাধরের পরেই তোমার ভরসা। তার সন্তান নেই বলে ঠিক করে বসে আছো তোমার ছেলেকেই সে উইলে সমস্ত লিখে পড়ে দিয়ে যাবে। সেই জন্যই যখন তখন ছেলেটাকে ফিরিঙ্গি সাজিয়ে এক গা গন্ধ মাখিয়ে তার মেশোর আদর কারাবার জন্য পাঠিয়ে দাও। আমি দারিদ্রের লজ্জা অনায়াসেই সহ্য করতে পারি, কিন্তু ধনী কুটুম্বের সোহাগ যাচনার লজ্জা আমার সহ্য হয় না। এ কথা মনমতোর মনে অনেক দিন উদয় হইয়াছে, কিন্তু কথাটা কঠোর হইবে বলিয়া এই পর্যন্ত কখনো বলে নাই। বিধু মনে করিতেন স্বামী তাহার গূঢ় অভিপ্রায় ঠিক বুঝিতে পারে নাই, কারণ স্বামী সম্প্রদায় স্ত্রীর মনস্তত্ত্ব সম্বন্ধে অপরিসীম মূর্খ। কিন্তু মনমথো যে বসিয়া বসিয়া তাহার চাল ধরিতে পারিয়াছে, হঠাৎ জানিতে পারিয়া বিধুর পক্ষে মর্মান্তিক হইয়া উঠিল। মুখ লাল করিয়া বিধু কহিলেন, ছেলেকে মাসির কাছে পাঠালেও গায়ে হয় না। এত বড় মানি লোকের ঘরে আছি সে তো পূর্বেও বুঝতে পারিনি। এমন সময় বিধবা যা প্রবেশ করিয়া কহিলেন, মেজবউ, তোদের ধন্য, আজ 17 বছর হয়ে গেল তবু তোদের কথা ফুরল না। রাত্রে কুলায় না, শেষকালে দিনেও দুজনে মিলে ফিসফিস। তোদের জীবের আগায় বিধাতা এত মধু দিনরাত্রি যোগান কোথা হতে আমি তাই ভাবি। রাগ করো না ঠাকুরপো, তোমাদের মধুর লাভে ব্যাঘাত করব না। একবার কেবল 2 মিনিটের জন্য মেজবউয়ের কাছ হইতে সেলাইয়ের প্যাটার্নটা দেখিয়ে নিতে এসেছি। সতীশ, জ্যাঠাইমা। জ্যাঠাইমা, কি বা? সতীশ,
আজ ভাদুরী সাহেবের ছেলেকে মা চা খাওয়াবেন, তুমি যেন সেখানে হঠাৎ গিয়ে পড়ো না। জ্যাঠাইমা, আমার যাবার দরকার কি সতীশ? সতীশ, যদি যাও তো তোমার এই কাপড় চলবে না, তোমাকে। জ্যাঠাইমা, সতীশ, তোর কোনো ভয় নেই, আমি এই ঘরেই থাকব, যতক্ষণ তোর বন্ধু চা খাওয়া না হয় আমি বার হব না। সতীশ, জ্যাঠাইমা, আমি মনে করছি তোমার এই ঘরেই তাকে চা খাওয়াবার বন্দোবস্ত করব। এ বাড়িতে আমাদের যে ঠাসাঠাসি লোক, চা খাবার ডিনার খাবার মতো ঘর একটা খালি পাবার জো নেই। মার শোবার ঘরে সিন্দুক ফিন্দুক কত কি রয়েছে, সেখানে কাউকেও নিয়ে যেতে লজ্জা করে। জ্যাঠাইমা, আমার এখানেও তো জিনিসপত্র। সতীশ, ওগুলো আজকের মতো বার করে দিতে হবে, বিশেষত তোমার এই বটি চুপড়ি বারকোশগুলো কোথাও না লুকিয়ে রাখলে চলবে না। জ্যাঠাইমা, কেন বাবা, ওগুলিতে এত লজ্জা কিসের? তাদের বাড়িতে কি কুটনো কুটবার নিয়ম নেই? সতীশ, তা জানি না জ্যাঠাইমা, কিন্তু চা খাবার ঘরে ওগুলো রাখা দস্তুর নয়। এই দেখলে নরেন ভাদুরী নিশ্চয়ই হাসবে, বাড়ি গিয়ে তার বোনেদের কাছে গল্প করবে। জ্যাঠাইমা, শোনো একবার ছেলের কথা শোনো, বটি চুপড়ি তো চিরকাল ঘরেই থাকে, তা নিয়ে গল্প করতে শুনিনি। সতীশ, তোমাকে আর এক কাজ করতে হবে জ্যাঠাইমা, আমাদের নন্দকে তুমি যেমন করে পারো এখানে ঠেকিয়ে রেখো। সে আমার কথা শুনবে না, খালি গায়ে ফস করে সেখানে গিয়ে উপস্থিত হবে। জ্যাঠাইমা, তাকে যেন ঠেকালাম, কিন্তু তোমার বাবা যখন খালি গায়ে। সতীশ, সে আমি আগেই মাসিমাকে গিয়ে ধরেছিলাম, তিনি বাবাকে আজ পিঠে খাওয়াবার নিমন্ত্রণ করেছেন। বাবা এই সমস্ত কিছুই জানেন না। জ্যাঠাইমা, বাবা সতীশ, যা মনে হয় করিস, কিন্তু আমার ঘরটাতে তোদের ওই খানা টানাগুলো। সতীশ, সে ভালো করে সাফ করিয়ে দেব এখন। সতীশ, মা, এমন করে তো চলে না। বিধু, কেন, কি হয়েছে? সতীশ, চাঁদনির কোট ট্রাউজার পরে আমার বার হতে লজ্জা করে। সেদিন ভাদুরী সাহেবের বাড়ি ইভিনিং পার্টি ছিল, কয়েকজন বাবু ছাড়া আর সকলেই ড্রেস স্যুট পরে গিয়েছিল। আমি সেখানে এই কাপড়ে গিয়ে ভারী অপ্রস্তুতে পড়েছিলাম। বাবা কাপড়ের জন্য যে সামান্য টাকা দিতে চান, তাতে ভদ্রতা রক্ষা হয় না। বিধু, জানো তো সতীশ, তিনি যা ধরেন তা কিছুতেই ছাড়েন না। কত টাকা হলে তোমার মনের মতো পোশাক হয় শুনি? সতীশ, একটা মর্নিং স্যুট আর একটা লাউঞ্জ স্যুটে 100 টাকার কাছাকাছি লাগবে। একটা চলনসই ইভিনিং ড্রেস 150 টাকার কমে কিছুতেই হবে না। বিধু, বলো কি সতীশ, এ তো 300 টাকার ধাক্কা, এত টাকা! সতীশ, মা, ওই তোমাদের দোষ, এক ফিকিরি করতে চাও যে ভালো, আর যদি ভদ্র সমাজে মিশতে হয় তবে অমন টানাটানি করে চলে না। ভদ্রতা রাখতে গেলে তো খরচ করতে হবে, তার তো কোনো উপায় নাই। সুন্দরবনে পাঠিয়ে দাও না কেন, সেখানে ড্রেস কোডের দরকার হবে না। বিধু, তা তো জানি, কিন্তু আচ্ছা, তোর মেশো তো তোদেরকে জন্মদিনে উপহার দিয়ে থাকেন, এবারকার জন্য একটা নিমন্ত্রণের পোশাক তার হাতে জোগাড় করে নাও না। কথায় কথায় তোমার মাসির কাছে একটু আভাস দিলেই হয়। সতীশ, সে তো অনায়াসেই পারি, কিন্তু বাবা যদি টের পান আমি মেশোর কাছ হতে কাপড় আদায় করেছি, তাহলে রক্ষা থাকবে না। বিধু, আচ্ছা, সে আমি সামলাতে পারবো। সতীশের প্রস্থান। ভাদুরী সাহেবের মেয়ের সঙ্গে যদি সতীশের কোনো মতে বিবাহের জোগাড় হয়, তাহলেও আমি সতীশের জন্য অনেকটা নিশ্চিত হতে পারি। ভাদুরী সাহেব ব্যারিস্টার মানুষ, বেশ 2-10 টাকা রোজগার করে। ছেলেবেলা হতেই সতীশ তো ওদের বাড়ি আনাগোনা করে। মেয়েটি তো আর পাষাণ নয়, নিশ্চয়ই আমার সতীশকে পছন্দ করবে।
সতীশের বাপ তো এইসব কথা একবারও চিন্তা করেন না, বলতে গেলে আগুন হয়ে ওঠেন। ছেলের ভবিষ্যতের কথা আমাকেই সমস্ত ভাবতে হয়। মিস্টার ভাদুরীর বাড়িতে টেনিস ক্ষেত্র। নলিনী: ও কি সতীশ, পালাও কোথায়? সতীশ: তোমাদের এখানে টেনিস পার্টি জানতেম না, আমি টেনিস স্যুট পরে আসিনি। নলিনী: সকল গরুর তো এক রঙের চামড়া হয় না, তোমার না হয় অরিজিনাল বলেই নাম রটবে। আচ্ছা, আমি তোমার সুবিধে করে দিচ্ছি। মিস্টার নন্দী, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। নন্দী: অনুরোধ কেন, হুকুম বলুন না, আমি আপনারই সেবার্থে। নলিনী: যদি একবারে অসাধ্যবোধ না করেন তো আজকের মতো আপনারা সতীশকে মাফ করবেন। ইনি আজ টেনিস স্যুট পরে আসেননি। এত বড় শোচনীয় দুর্ঘটনা। নন্দী: আপনি ওকালতি করলে খুন, জাল, ঘর চালানোও মাফ করতে পারি। টেনিস স্যুট না পরে এলে যদি আপনার এত দয়া হয়, তবে আমার এই টেনিস স্যুটটা মিস্টার সতীশকে দান করে তার এটাকে কি বলি, তোমার এটা কি স্যুট সতীশ? খিচুড়ি স্যুটই বলা যাক। তা আমি সতীশের এই খিচুড়ি স্যুটটা পরে রোজ এখানে আসব। আমার যদি স্বর্গের সমস্ত সূর্য, চন্দ্র, তারা অবাক হয়ে তাকিয়ে থাকে, তবু লজ্জা করব না। সতীশ, এই কাপড়টা দান করতে যদি তোমার আপত্তি থাকে, তবে তোমার দর্জির ঠিকানাটা আমায় দিও। ফ্যাশনেবল ছাঁটের চেয়ে মিস ভাদুরীর দয়া অনেক মূল্যবান। নলিনী: শোনো শোনো সতীশ, শুনে রাখো, কেবল কাপড়ের ছাঁট নয়, মিষ্ট কথার ছাঁদও তুমি মিস্টার নন্দীর কাছে শিখতে পারো। এমন আদর্শ আর পাবে না। বিলাতে ইনি ডিউক ডাচেস ছাড়া আর কারোর সঙ্গে কথাও কননি। মিস্টার নন্দী, আপনাদের সময় বিলাতে বাঙালি ছাত্র কে কে ছিল? নন্দী: আমি বাঙালিদের সঙ্গে সেখানে মিশিনি। নলিনী: শুনছ সতীশ, রীতিমতো সভ্য হতে গেলে কত সাবধানে থাকতে হয়। তুমি বোধহয় চেষ্টা করলে পারবে। টেনিস স্যুট সম্বন্ধে তোমার যেরকম সূক্ষ্ম ধর্মজ্ঞান, তাতে আশা হয়। সতীশ দীর্ঘশ্বাস ফেলিয়া: নেলিকে আজ পর্যন্ত বুঝতেই পারলাম না। আমাকে দেখে ও বোধহয় মনে মনে হাসে। আমারও মুশকিল হয়েছে। আমি কিছুতেই এখানে এসে সুস্থ মনে থাকতে পারিনি। কেবলই মনে হয় আমার টাইটা বুঝি কলারের ওপরে উঠে গেছে। আমার ট্রাউজারের হাঁটুর কাছটায় হয়তো কুঁচকে আছে। নন্দীর মতো কবে আমিও বেশ ওই রকম অনায়াসে ফুর্তির সঙ্গে। নলিনী পুনরায় আসিয়া: কি সতীশ, এখনো তো তোমার মনের ক্ষেদ মিটল না? টেনিস কোর্টটার শোকে তোমার হৃদয়টা যে বিদীর্ণ হয়ে গেল। হায়, কর্তাহারা হৃদয়ের সান্ত্বনা জগতে কোথায় আছে, দর্জির বাড়ি ছাড়া? সতীশ: আমার হৃদয়টার খবর যদি রাখতে, তবে এমন কথা আর বলতে না নেলি। নলিনী করতালি দিয়া: বাহবা, মিস্টার নন্দীর দৃষ্টান্তে মিষ্ট কথার আমদানি এখনই শুরু হয়েছে। প্রশ্রয় পেলে অত্যন্ত উন্নতি হবে ভরসা হচ্ছে। এসো, একটু কেক খেয়ে যাবে। মিষ্ট কথার পুরস্কার মিষ্টান্ন। সতীশ: না, আজ আর খাবো না, আমার শরীরটা। নলিনী: সতীশ, আমার কথা শোনো। টেনিস কোর্টটার খেদে শরীর নষ্ট করো না। খাওয়া দাওয়া একেবারেই ছাড়া ভালো নয়। কর্তা জিনিসটা জগতের মধ্যে সেরা জিনিস, সন্দেহ নেই, কিন্তু এই তুচ্ছ শরীরটা না হলে সেটা ঝুলিয়ে বেড়াবার সুবিধা হয় না। শশধর: দেখো মন মতো, সতীশের উপরে তুমি বড় কড়া ব্যবহার আরম্ভ করেছ। এখন বয়স হয়েছে, এখন ওর প্রতি অতটা শাসন ভালো নয়। বিধু: বলো তো রায়মশাই, আমি তো ওকে কিছুতেই বুঝিয়ে পারলেম না। মনমতো: দুটো অপবাদ এক মুহূর্তেই? একজন বললেন নির্দয়, আর একজন বললেন নির্বোধ। যার কাছে হতবুদ্ধি হয়ে আছি, তিনি যা বললেন সহ্য করতে রাজি আছি। তার ভগ্নী যা বললেন তার উপরেও কথা কব না।
কিন্তু তাই বলে তার ভগ্নিপতি পর্যন্ত অসহিষ্ণুতা চলবে না। আমার ব্যবহারটা কিরকম করা শুনি? শশধর: বেচারা সতীশের একটু কাপড়ের শখ আছে, ও 5 জায়গায় মিশতে আরম্ভ করেছে। ওকে তুমি চাঁদনির। মন্মথ: আমি তো চাঁদনির কাপড় পরতে বলিনি। ফিরিঙ্গি পোশাক আমার দু চক্ষের বিষ। ধুতি, চাদর, চাপকান, চোগা পড়ুক, কখনো লজ্জা পেতে হবে না। শশধর: দেখো মন্মথ, সতীশ যদি এ বয়সে শখ মিটিয়ে না নিতে পারে, তবে বুড়ো বয়সে খামোখা কি করে বসবে সে আরো বদ দেখতে হবে। আর ভেবে দেখো, যেটাকে আমরা শিশুকাল হইতে সভ্যতা বলে শিখছি, তার আক্রমণ ঠেকাবে কি করে? মন্মথ: যিনি সভ্য হবেন, তিনি সভ্যতার মাল মশলা নিজের খরচেই যোগাবেন। যেদিন হতে তোমার সভ্যতা আসছে, টাকাটা সেদিক হতে আসছে না, বরং এখান হতে সেই দিকেই যাচ্ছে। বিধু: রায়মশাই, পেরে উঠবেন না। দেশের কথা উঠে পড়লে ওকে থামানো যায় না। শশধর: ভাই মন্মথ, ওসব কথা আমিও বুঝি, কিন্তু ছেলেদের আবদারও তো এড়াতে পারি নে। সতীশ ভাদুরী সাহেবের সঙ্গে যখন মেলামেশি করছে, তখন উপযুক্ত কাপড় না থাকলে ও বেচারার বড় মুশকিল। আমি র্যাক্সিনের বাড়িতে ওর জন্য ভিত্তের প্রবেশ। ভৃত্য: সাহেব, বাড়ি হতে এই কাপড় এসেছে। মন্মথ: নিয়ে যা কাপড়, নিয়ে যা, এক্ষুনি নিয়ে যা। বিধুর প্রতি: দেখো, সতীশকে আমি এ কাপড় পরতে দেখি, তবে তাকে বাড়িতে থাকতে দেব না, মেসে পাঠিয়ে দেব। সেখানে সে আপন ইচ্ছে মতো চলতে পারবে। দ্রুত প্রস্থান। শশধর: অবাক কাণ্ড। বিধু: রায়মশাই, তোমাকে কি বলবো, আমার বেঁচে সুখ নেই। নিজের ছেলের উপর বাপের এমন ব্যবহার কেউ কোথাও দেখেছে? শশধর: আমার প্রতি ব্যবহারটাও তো ঠিক ভালো হলো না। বোধহয় মনমতোর হজমের গোল হয়েছে। আমার পরামর্শ শোনো, তুমি ওকে রোজ সেই একই ডাল ভাত খাইও না। ও যতই বলুক না কেন, মাঝে মাঝে মশলাওয়ালা রান্না না হলে মুখে রোচে না, হজমও হয় না। কিছুদিন ওকে ভালো করে খাওয়াও দেখি, তারপরে তুমি যা বলবে ও তাই শুনবে। এই সম্বন্ধে তোমার দিদি তোমার চেয়ে ভালো বোঝেন। শশধরের প্রস্থান। বিধুমুখীর ক্রন্দন। বিধবাজা ঘরে প্রবেশ করিয়া আত্মত্ব, কখনো কান্না, কখনো হাসি, কত রকম যে সোহাগ আর ঠিক নেই। বেশ আছে। দীর্ঘশ্বাস। ও মেজো বউ, গোসা ঘরে বসেছিস? ঠাকুরপোকে ডেকে দি, মানভঞ্জনের পালা হয়ে যাক। নলিনী: সতীশ, আমি তোমাকে কেন ডেকে পাঠিয়েছি বলি, রাগ করো না। সতীশ: তুমি ডেকেছ বলে রাগ করব? আমার মেজাজ কি এতই বদ? নলিনী: না, ওসব কথা থাক। সকল সময়ই নন্দী সাহেবের চেলাগিরি করো না। বলো দেখি, আমার জন্মদিনে তুমি আমাকে অমন দামি জিনিস কেন দিলে? সতীশ: যাকে দিয়েছি তার তুলনায় জিনিসটার দাম এমনই কি বেশি? নলিনী: আবার ফের নন্দীর নকল? সতীশ: নন্দীর নকল সাধে করি, তার প্রতি যখন ব্যক্তি বিশেষের পক্ষপাত। নলিনী: তবে যাও, তোমার সঙ্গে আর আমি কথা কব না। সতীশ: আচ্ছা, মাপ করো, আমি চুপ করে শুনব। নলিনী: দেখো সতীশ, মিস্টার নন্দী আমাকে নির্বোধের মতো একটা দামি ব্রেসলেট পাঠিয়েছিলেন। তুমি অমনি নির্বুদ্ধিতার সুর চুরিয়ে তার চেয়ে দামি একটা নেকলেস পাঠাতে গেলে কেন? সতীশ: যে অবস্থায় লোকের বিবেচনা শক্তি থাকে না, সে অবস্থা তোমার জানা নেই বলে তুমি রাগ করছো নেলি। নলিনী: আমার 7 জন্মদিনে কাজ নেই, কিন্তু এ নেকলেস তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। সতীশ: ফিরে দেবে? নলিনী: দেব। বাহাদুরি দেখাবার জন্য যে দান, আমার কাছে সে দানের কোনো মূল্য নেই। সতীশ: তুমি অন্যায় বলছো নেলি। নলিনী: আমি কিছুই অন্যায় বলছি নে। তুমি যদি আমাকে একটা ফুল দিতে, আমি ঢের বেশি খুশি হতেম।
তুমি যখন তখন প্রায় মাঝে মাঝে আমাকে কিছু না কিছু দামি জিনিস পাঠাতে আরম্ভ করেছো। পাছে তোমার মনে লাগে বলে আমি এতদিন কিছুই বলিনি, কিন্তু ক্রমে এই মাত্রা বেড়ে চলেছে। আর আমার চুপ করে থাকা উচিত নয়। এই নাও তোমার নেকলেস। সতীশ, এই নেকলেস তুমি রাস্তায় টান মেরে ফেলে দাও, কিন্তু আমি এ কিছুতেই নেব না। নলিনী, আচ্ছা সতীশ, আমি তো তোমাকে ছেলেবেলা হতেই জানি। আমার কাছে ভাঁড়িও না। সত্য করে বলো, তোমার কি অনেক টাকা ধার হয়নি? সতীশ, কে তোমাকে বলেছে? নরেন বুঝি? নলিনী, কেউ বলেনি। আমি তোমার মুখ দেখেই বুঝতে পারি। আমার জন্য তুমি এমন অন্যায় কেন করছো? সতীশ, সময় বিশেষে লোক বিশেষের জন্য মানুষ প্রাণ দিতে ইচ্ছা করে। আজকালকার দিনে প্রাণ দেবার অবকাশ খুঁজে পাওয়া যায় না। অন্তত ধার করবার দুঃখটুকু স্বীকার করবার যে সুখ, তাও কি ভোগ করতে দেবে না? আমার পক্ষে দুঃসাধ্য আমি তোমার জন্য তাই করতে চাই। নেলি, একেও যদি তুমি নন্দী সাহেবের নকল বলো তবে আমার পক্ষে মর্মান্তিক হয়। নলিনী, আচ্ছা, আমার যা করবার তা তো করেছ। তোমার সেই ত্যাগ স্বীকারটুকু আমি নিলেম। এখন এই জিনিসটা ফিরিয়ে নাও। সতীশ, ওটা যদি আমাকে ফিরিয়ে নিতে হয় তবে ওই নেকলেসটা গলায় ফাঁস লাগিয়ে দম বন্ধ করে আমার পক্ষে মরা ভালো। নলিনী, দেনা তুমি শোধ করবে কি করে? সতীশ, মার কাছ হতে টাকা পাবো। নলিনী, ছি, তিনি মনে করবেন আমার জন্যই তার ছেলে দেনা হচ্ছে। সতীশ, সে কথা তিনি কখনোই মনে করবেন না। তার ছেলেকে তিনি অনেক দিন হতে জানেন। নলিনী, আচ্ছা, সে যাই হোক, তুমি প্রতিজ্ঞা করো এখন হতে তুমি আমাকে দামি জিনিস দেবে না। বড় জোর ফুলের তোড়া, বেশি আর কিছু দিতে পারবে না। সতীশ, আচ্ছা, সেই প্রতিজ্ঞাই করলেন। নলিনী, যাক, এখন তবে তোমার গুরু নন্দী সাহেবের পাঠ আবৃত্তি করো দেখি। স্তুতিবাদ করবার বিদ্যা তোমার কত দূর অগ্রসর হলো? আচ্ছা, আমার কানের ডগা সম্বন্ধে কি বলতে বলো। আমি তোমাকে 5 মিনিট সময় দিলেন। সতীশ, যা বলবো তাতে ডগাটুকু লাল হয়ে উঠবে। বেশ বেশ, ভূমিকাটা মন্দ হয়নি। আজকের মতো এইটুকু থাক, বাকিটুকু আর একদিন হবে। এখনই কারো ঝাঁঝা করতে শুরু হয়েছে। বিধু, আমার ওপর রাগ না করো না, যা করো ছেলের ওপর করো না। তোমার পায়ে ধরি, এবারকার মতো আর তার দেনাটা শোধ করে দাও। মনমথু, আমি রাগারাগি করছি নে। আমার যা কর্তব্য তা আমাকে করতেই হবে। আমি সতীশকে বারবার বলেছি, দেনা করলে শোধবার ভার আমি নেব না। আমার সে কথার অন্যতা হবে না। বিধু, হোগো, এত বড় সত্য প্রতিজ্ঞা যুধিষ্ঠির হলে সংসার চলে না। সতীশের এখন বয়স হয়েছে, তাকে জলপানি যা দাও তাতে ধার না করে তার চলে কি করে বলো দেখি। মনমথু, যার যেরূপ সাধ্য তার চেয়ে চাল বড় করলে কারোরই চলে না, ফকিরেরও না, বাচ্চারও না। বিধু, তবে কি ছেলেকে জেলে যেতে হবে? মনমথু, সে যদি যাবার আয়োজন করে, তোমার যদি তার জোগাড় দাও, তবে আমি ঠেকিয়ে রাখবো কি করে? মনমথুর প্রস্থান, শশধরের প্রবেশ। শশধর, আমাকে এ বাড়িতে দেখলে মনমথু ভয় পায়, ভাবে কালো কর্তা ফরমাস দেবার জন্য ফিতা হাতে তার ছেলের গায়ে মাপ নিতে এসেছি, তাই কদিন আসিনি। আজ তোমার চিঠি পেয়ে শুধু কান্নাকাটি করে আমাকে বাড়ি ছাড়া করেছে। বিধু, দিদি আসেননি? শশধর, তিনি এখনই আসবেন। ব্যাপারটা কি? বিধু, সবই তো শুনেছ। এখন ছেলেটাকে জেলে না দিলে ওর মন সুস্থির হচ্ছে না। র্যাঙ্কিং হারমানের পোশাক তার পছন্দ হলো না। জেলখানার কাপড়টাই বোধহয় তার মতে বেশ সুসভ্য। শশধর, আর যাই বলো, মন মুখ থেকে বোঝাতে যেতে আমি পারবো না। তার কথা আমি বুঝি নে, আমার কথাও সে বোঝে না শেষকালে। বিধু, সে কি আমি জানি নে? তোমার তো তার স্ত্রী নও যে মাথা হেঁট করে সমস্ত সহ্য করবে।
কিন্তু এখন যে বিপদ ঠেকাই কি করে? শশধর: তোমার হাতে কিছু কি? বিধু: কিছুই নেই। সতীশের ধার সূত্রে আমার প্রায় সমস্ত গয়নাই বাঁধা পড়েছে, হাতে কেবল বালাজোড়া আছে। সতীশের প্রবেশ। শশধর: কি সতীশ, খরচপত্র বিবেচনা করে করো না, এখন কি মুশকিলে পড়েছ দেখো দেখি। সতীশ: মুশকিল তো কিছু দেখি নে। শশধর: তবে হাতে কিছু আছে বুঝি, ফাঁস করনি? সতীশ: কিছু তো আছেই। শশধর: কত? সতীশ: আফিম কেনার মতো। বিধু কাঁদিয়া উঠিয়া: সতীশ, ও কি কথা তুই বলিস? আমি অনেক দুঃখ পেয়েছি, আমাকে আর দগ্ধাস নে। শশধর: ছি ছি সতীশ, এমন কথা যদি বা কখনো মনেও আসে, তবু কি মার সামনে উচ্চারণ করা যায়? বড় অন্যায় কথা। সুকুমারীর প্রবেশ। বিধু: দিদি, সতীশকে রক্ষা করো, ও কোনোদিন কি করে বসে আমি তো ভয়ে বাঁচি নে, ও যা বলে শুনে আমার গা কাঁপে। সুকুমারী: ও আবার কি বলে? বিধু: বলে কিনা আফিম কিনে আনবে। সুকুমারী: কি সর্বনাশ! সতীশ, আমার গা ছুঁয়ে বল, এমন কথা মনেও আনবি নে। চুপ করে রইলি যে? লক্ষ্মী বাপ আমার, তোর মা মাসির কথা মনে করিস। সতীশ: জেলে বসে মনে করাচ্ছে, এই সমস্ত হাস্যকর ব্যাপার জেলের বাইরে চুকিয়ে ফেলাই ভালো। সুকুমারী: আমরা থাকতে তোকে জেলে কে নিয়ে যাবে? সতীশ: পেয়াদা। সুকুমারী: আচ্ছা, সে দেখব কত বড় পেয়াদা। ওগো, এই টাকাটা ফেলে দাও না, ছেলে মানুষকে কেন কষ্ট দেওয়া? শশধর: টাকা ফেলে দিতে পারি, কিন্তু মন মতো আমার মাথায় ইট ফেলে না মারে। সতীশ: মেসোমশাই, সে ইট তোমার মাথায় পৌঁছবে না, আমার ঘাড়ে পড়বে। একে এক জামিনে ফেল করেছি, তার ওপরে দেনা, এর ওপরে জেলে যাবার এত বড় সুযোগটা যদি মাটি হয়ে যায়, তবে বাবা আমার যে অপরাধে মাপ করবেন না। বিধু: সত্যি দিদি, সতীশ মেশোর টাকা নিয়েছে শুনলে তিনি বোধহয় ওকে বাড়ি হাতে বার করে দেবেন। সুকুমারী: তা দিন না, আর কি কোথাও বাড়ি নেই নাকি? ও বিধু, সতীশকে তুই আমাকে দিয়ে দে না, আমার তো ছেলেপুলে নেই, আমি না হয় ওকেই মানুষ করি, কি বলো গো? শশধর: সে তো ভালোই, কিন্তু সতীশ যে বাঘের বাচ্চা, ওকে টানতে গেলে তার মুখ থেকে প্রাণ বাঁচানো দায় হবে। সুকুমারী: বাঘমশাই তো বাচ্চাটিকে জেলের পেয়াদার হাতেই সমর্পণ করে দিয়েছেন, আমরা যদি তাকে বাঁচিয়ে নিয়ে যাই, এখন কি তিনি কোনো কথা বলতে পারবেন না? শশধর: বাঘিনী কি বলেন, বাচ্চাই বা কি বলে? সুকুমারী: যা বলে সে আমি জানি, সে কথা আর জিজ্ঞাসা করতে হবে না, তুমি এখন দেনাটা শোধ করে দাও। বিধু: দিদি। সুকুমারী: আর দিদি দিদি করে কাঁদতে হবে না, চল তোর চুল বেঁধে দিকে, এমন ছিরি করে তোর ভগ্নিপতির সামনে বার হতে লজ্জা করে না? শশধর ব্যতীত সকলের প্রস্থান। মন্মথর প্রবেশ। শশধর: মন্মথ ভাই, তুমি একটু বিবেচনা করে দেখো। মন্মথ: বিবেচনা না করে তো আমি কিছুই করি না। শশধর: তবে দোহাই তোমার, বিবেচনা একটু খাটো করো, ছেলেটাকে কি জেলে দেবে? তাতে কি ওর ভালো হবে? মন্মথ: ভালো মন্দের কথা কেউই শেষ পর্যন্ত ভেবে উঠতে পারে না, আমি মোটামুটি এই বুঝি যে বারবার সাবধান করে দেওয়ার পরও যদি কেউ অন্যায় করে, তবে তার ফলভোগ হতে তাকে কৃত্রিম উপায়ে রক্ষা করা কারোর উচিত হয় না। আমরা যদি মাঝে পড়ে ব্যর্থ করে না দিতেম, তবে প্রকৃতির কঠিন শিক্ষায় মানুষ যথার্থ মানুষ হয়ে উঠতে পারত। শশধর: প্রকৃতির কঠোর শিক্ষায় যদি একমাত্র শিক্ষা হতো, তবে বিধাতার বাপ মায়ের মনে স্নেহটুকু দিতেন না। মন্মথ: তুমি যে দিনরাত কর্মফল কর্মফল করো, আমি তা সম্পূর্ণ মানি না। প্রকৃতি আমাদের কাছ হতে কর্মফল করায় গণ্ডায় আদার করে নিতে চায়, কিন্তু প্রকৃতির উপর যদি কর্তা আছেন,
তিনি মাঝে পড়ে তার অনেকটাই মন্থকূপ দিয়ে থাকেন, নইলে কর্মফলের দেনা সুদতে সুদতে আমাদের অস্তিত্ব পর্যন্ত বিকিয়ে যেত। বিজ্ঞানের হিসাবে কর্মফল সত্য, কিন্তু বিজ্ঞানের ওপরেও বিজ্ঞান আছে। সেখানে প্রেমের হিসাব ফলাফল সমস্ত অন্যরকম। কর্মফল নৈসর্গিক, মার্জনাটা তার ওপরের কথা। মর্মথ, যিনি অনৈসর্গিক মানুষ তিনি যা খুশি করবেন। আমি অতি সামান্য নৈসর্গিক, আমি কর্মফল শেষ পর্যন্তই মানি। শশধর, আচ্ছা, আমি যদি সতীশের দেনা শোধ করে তাকে খালাস করি, তুমি কি করবে? মন্মথ, আমি তাকে ত্যাগ করব। দেখো, সতীশকে আমি যেভাবে মানুষ করতে চেয়েছিলাম, প্রথম হতেই বাধা দিয়ে তোমরা তা ব্যর্থ করেছ। একদিকে হতে সংযম, আর একদিক হতে প্রশ্রয় পেয়ে সে একেবারে নষ্ট হয়ে গেছে। ক্রমাগতই ভিক্ষা পেয়ে যদি তার সম্মানবোধ এবং দায়িত্ববোধ চলে যায়, যে কাজের যে পরিণাম, তোমরা যদি মাঝে পড়ে কিছুতেই তাকে তা বুঝতে না দাও, তবে তার আশা আমি ত্যাগ করলেম। তোমাদের মতেই তাকে মানুষ করো। দুই নৌকায় পা দিয়েই তার বিপদ ঘটেছে। শশধর, ও কি কথা বলছো মন্মথ? তোমার ছেলে? মন্মথ, দেখো শশধর, নিজের প্রকৃতি ও বিশ্বাস মতেই নিজের ছেলেকে আমি মানুষ করতে পারি, অন্য কোনো উপায় তো জানি না। যখন নিশ্চয় দেখছি তা কোনো মতেই হবার নয়, তখন পিতার দায়িত্ব আমি আর রাখবো না। আমার যা সাধ্য তার বেশি আমি করতে পারবো না। মন্মথর প্রস্থান। শশধর, কি করা যায়? ছেলেটাকে তো জেলে দেওয়া যায় না। অপরাধ মানুষের পক্ষে যতই সর্বনেশেই হোক, জেলখানা তার চেয়ে ঢের বেশি। ভাদুরী জায়া, শুনেছ সতীশের বাপ হঠাৎ মারা গেছে? মিস্টার দরি, হ্যাঁ, সে তো শুনেছি। জায়া, সে যে সমস্ত সম্পত্তি হাসপাতালে দিয়ে গেছে, কেবল সতীশের মার জন্য জীবিতকাল পর্যন্ত ৭৫ টাকা মাসোহারা বরাদ্দ করে গেছে। এখন কি করা যায়? ভাদুরী, এত ভাবনা কেন তোমার? জায়া, বেশ লোক, যা হোক, তুমি, তোমার মেয়ে যে সতীশকে ভালোবাসে সেটা বুঝি তুমি দুচক্ষু মেলে দেখতে পাও না? তুমি তো ওদের বিবাহ দিতেও প্রস্তুত ছিলে, এখন উপায় কি করবে? ভাদুরী, আমি তো মন মতো টাকার ওপর বিশেষ নির্ভর করিনি। জায়া, তবে কি ছেলেটির চেহারার ওপরে নির্ভর করে বসেছিলে? অন্ন বস্ত্রটা বুঝি অনাবশ্যক? ভাদুরী, সম্পূর্ণ আবশ্যক যদি যাই বলুন, ওর চেয়ে আবশ্যক আর কিছুই নেই। সতীশের একটি মেশো আছে, বোধহয় জানো? জায়া, মেশো তো ঢের লোকেরই থাকে, তাতে ক্ষুধা শান্তি হয় না। ভাদুরী, এই মেশোটি আমার মক্কেল, অগাধ টাকা, ছেলেপুলে কিছু নেই, বয়সও নিতান্তই অল্প নয়। সে তো সতীশকেই পোষ্যপুত্র নিতে চায়। জায়া, মেশোটি তো ভালো, তার চটপট নিক না, তুমি একটু তাড়া দাও না। ভাদুরী, তারা আমাকে দিতে হবে না, তার ঘরের মধ্যেই তাড়া দেবার লোক আছে, সবই প্রায় ঠিকঠাক। এখন কেবল একটা আইনের খটকা উঠেছে, এক ছেলেকে পোষ্যপুত্র লওয়া চায় কিনা। তাছাড়া সতীশের আবার বয়স হয়ে গেছে। জায়া, আইন তো তোমাদের হাতে, তোমরা চোখ বুঝে একটা বিধান দিয়ে দাও না। ভাদুরী, ব্যস্ত হও না, পোষ্যপুত্র না নিলে অন্য উপায় আছে। জায়া, আমাকে বাঁচালে, আমি ভাবছিলাম সম্বন্ধ ভাঙি কি করে। আবার আমাদের নেলি যেরকম জেদালো মেয়ে, সে যে কি করে বসতো বলা যায় না। কিন্তু তাই বলে গরিবের হাতে তো মেয়ে দেওয়া যায় না। ওই দেখো, তোমার মেয়ে কেঁদে চোখ ফুলিয়েছে। কাল যখন খেতে বসেছিল, এমন সময় সতীশের বাপ মরার খবর পেল, অমনি তখনই উঠে চলে গেল। ভাদুরী, কিন্তু নেলি যে সতীশকে ভালোবাসে সে তো দেখে মনে হয় না। ও তো সতীশকে নাকের জলে চোখের জলে করে। আমি আরও মনে করতাম নন্দীর ওপরই তোর বেশি টান। জায়া, তোমার মেয়েটির ওই স্বভাব, সে যাকে ভালোবাসে তাকেই জ্বালাতন করে। দেখো না, বিড়াল ছানাটিকে নিয়ে কি কাণ্ডই করে। কিন্তু আশ্চর্য এই, তবু তো ওকে কেউই ছাড়তে চায় না। নলিনীর প্রবেশ।
নলিনী, মা, একবার সতীশবাবুর বাড়ি যাবে না? তার মা বোধহয় খুব কাতর হয়ে পড়েছেন। বাবা, আমি একবার তার কাছে যেতে চাই।